এই পোশাকে কেন আসছেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন? কেন আসছেন? আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য। ছাত্রলীগ আনসার হয়ে মাঠে নেমেছে, হাতে লাঠি, মাথায় হেলমেট, গায়ে আনসারের কাপড়। ছাত্রলীগ যেভাবে দূর থেকে ফ্লাইং কিক মারতো, মানে একদম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা নতুন খবর, আনসারদের কিন্তু 12টা বেজে গেলো এমনটা বলছে গণমাধ্যম। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন আনসাররা ছাত্রলীগের বেশ ধরে কিন্তু এসেছিল আন্দোলন করতে, হঠাৎ কেন ছাত্রলীগ আনসার হয়ে গেল। তাহলে কি ডক্টর ইউনূসকে থাকতে দেবে না? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। আজকে স্কিপ থাকলে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আজকে এই আনসার বিডিবি, এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে। এই আনসার বিডিবি কে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো, ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, ওরা সচিবালয়ে ঘেরাও করে রাখলো, কেউ কিচ্ছু বললো না। এবং এই আমাদের সরকার, ইউনূস সরকার, আমরা সবাই বলি যে ইউনূস সরকার আমাদের সরকার, ইউনূস সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। কিন্তু ভাই, এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে? 4-5 দিন আগে 200-300 শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বলল এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে, বাতিল করে দিলেন। এটা কোনো কথা? ওই পথ দেখিয়ে কিন্তু আজকে এই আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করে রেখেছে 12-13 ঘন্টার উপরে, কাউকে ঢুকতেও দেয় না, কাউকে বেরোতেও দেয় না। আর ইউনূস সরকার গণতান্ত্রিক সরকার বলে তারা চুপ করে বসে আছে। আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই, আমাকে তো তারা গ্রেপ্তার করবে। এটা তো বুঝবে না যে যে এই যে এই ছেলেটা ঢুকতে চায় পার্লামেন্টে, এটা ওর গণতান্ত্রিক অধিকার না, আমাকে গ্রেপ্তার করবে। আমি যদি ওয়ার্ল্ড কাপ গিয়ে ঢুকতে চাই, আমাকে শুট করবে। তো এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে, তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরাও করে বসে আছে, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কোন ধরনের কথা আপনি আমাকে বলেন তো? এত এত ভালো কিন্তু ভালো না। দেখেন, এই আনসার বাহিনীতে গত 16 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্রলীগের সাবেক নেতা। এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র 15-20 দিনের ক্ষমতায়, এবং দেশ একটা কঠিন বন্যার ভিতরে যাচ্ছে, এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে। এবং 22 তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা দখল করে রাখে। এবং 23 তারিখে যখন জনগণ টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছিল, তখন তারা সেই রোড বন্ধ করে দেয়। এবং তারা 24 তারিখে ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগে বিচ্ছিন্নভাবে ছিল। এবং শেষ পর্যন্ত তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। এর আগের দিন তারা মিন্টু রোডে ছিল। এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ, এই ছেলেগুলো সব ছাত্রলীগ, এবং এরা আনসারের ড্রেস পরা ছিল। আপনি যদি দেখেন এদের ড্রেসগুলা, সবার ড্রেস একদম পরিপাটি, সবার ড্রেস একদম পরিপাটি, একদম নিউ। আপনাদের খেয়াল আছে মেজর জেনারেল আমিনুল হক, যে হচ্ছে শরীয়তপুরের এমপি, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই, সেই মেজর জেনারেল আমিনুল হক, তাকে মাত্র 3-4 দিন আগে এই আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা ইউনূস সরকারকে বহুবার বলেছি যে একে বাদ দিন, কারণ এ যখন কোটা আন্দোলন হয় তখন এই মেজর জেনারেল আমিনুল হক তিনি বলেছিলেন যে এরা, এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতের সন্ত্রাস। তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন, এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসারদের যে ইউনিফর্ম গুলো আছে, এগুলা তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে। এই ইউনিফর্ম গুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। এর ভিতরে আবার কিছু শর্টগান, এই আনসারদের হাতে শটগান, তারা এই শটগান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে। পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য, ভাই দাবি আদায়ের জন্য আসছেন ভালো কথা, দুপুরবেলা
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে সব দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং আনসারদের যে 2 বছর পর পর 6 মাস যে রেস্ট পিরিয়ড থাকে ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে, ওই রেস্ট পিরিয়ড থাকবে না, বেতন বাড়ানো হবে, সব করা হবে, একটু সময় দাও বন্যাটা যাক, কাকতি বিকতি করে। তখন তারা রাজি হয়, রাজি হয়ে চলে যায়। চলে যাওয়ার পরে অদৃশ্য কোনোটা জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না। ওরা 3-4 হাজার লোক সচিবালয় চারপাশে, ওরা আবার ফিরে আসে, আবার ফিরে এসে তারা সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয়। ভিতরে হাজার হাজার মানুষ সচিবালয় চাকরি করে, নারী আছে, তারা কান্নাকাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে, আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে, ওই যে কেয়ার সার্ভিস আছে না, তারা এসে পালে, তারা চলে যাবে। অনেকে আছে আবার ওই দেওয়াল টপকিয়ে পালায়, মহিলা তো তাও পারে না, ভিতরে খাবার দাবার নাই, কিছু নাই, এভাবে সরকারকে জিম্মি করে রাখে। ইউনূস সরকারকে আমি বলবো, এটা কোনো কথা? আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন? এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল এবং আপনার এই ছাত্রলীগ, আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে এবং আমরা দেখলাম বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য, যারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে, যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল, তারা গতকালকে সকালে যখন ওখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল, তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি, আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম, দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে, তারা কনভিন্স হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য 5-8টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট 5-8টা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, ওই 5-8টা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বল। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। ছাত্ররা বা আজকে রিক্সা চালকরা যে আন্দোলনটা করেছে তাদের আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একটা, আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হইল। আমি গতকালকে বলছি যে ভাই সাধারণ আনসারদের দোষ নাই, কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে। তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন সচিবালয় ঘেরাও করছেন আপনারা, পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টাদেরকে বন্দী করছেন, ছাত্রদেরকে গুলি করছেন। তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ? এমনি চাকরি থাকে বছরে 6 মাস, বাকি 6 মাস পড়েন বিপদে,
এখন আইসা এই যে আজকে 10,000 আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে, কত হাজার? 10,000 আসছিল কয় হাজার? 20,000। অলরেডি গ্রেপ্তার কত? 369 জন। বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে, ফুটেজ দেখা দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখানে সবাই তো আর মূল আসামি না, যারা একদম মাথা পর্যায়ে আছে অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত, র কর্তৃক কন্ট্রোলিত হয়। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন, আমরা সবাইকে বলছি না, সেখানে 20,000 আনসারের মধ্যে আপনি বাসা দিলে 200 জন পাবেন যারা এই টোটাল মানে ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে। অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনূসের সরকার, আর এবার হয়েছে মামলা। আনসারের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি থানায় গতকালকে থেকে মামলা হয়েছে, আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন। চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যৌক্তিক, আমি তাদের পক্ষে, কিন্তু দা ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং। অলরেডি ঢাকা মহানগর পুলিশের 3টি থানায় মামলা করা হয়েছে। এই 3 থানায় প্রায় 10,000 অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। 3 মামলায় এখন পর্যন্ত 369 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, হতাহত, সেনাবাহিনীদের সদস্যকে আহত করা হয়েছে। 6 জন সেনা সদস্যকে আপনারা আহত করেছেন, সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন, আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে। শাহবাগ থানা সূত্র বলছে সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 208 জন, অজ্ঞাত আসামি আছে 3,000 সদস্য। এছাড়া শাহবাগ থানায় এজাহারভুক্ত হচ্ছে 189 জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন। ডিএমপি শাহবাগ থানার অফিসার ইনচার্জ বলছেন শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা 208 জন আনসার সদস্যের নাম আসামি করে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত হিসেবে 2 থেকে 3,000। এই পর্যন্ত 189 জনকে তারা গ্রেপ্তার করেছে। পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি 114 জন। এছাড়া মামলায় 4,000 আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে, 95 জন গ্রেপ্তার। আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে। আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন 3 থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি অর্জন করলেন? আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই, আপনাদের সমালোচনায় আছে। এই জন্য আমরা বলি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আপনারা তো জানার কথা, যে কোনো এলিট ফোর্স মানে সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে, আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, বিডিআর হোক, বিএসএফ হোক বা আনসার হোক, এপিবিএন হোক, আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কি। আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি অস্ত্র হাতে তুলে নেবেন, আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন, কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না, আপনার অপরাধ অনেক কঠিন। কারণ আপনি জানেন যে এগুলো শাস্তি কি, রুলসগুলো জানেন। একজন রিক্সাওয়ালা জানে না, সে লাঠি হাতে তুলে নিতে পারে। ছাত্ররা এটা আলাদা, কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল লোক। তবে আমরা মনে করি, আমি আমার জায়গা থেকে আবার বলি, এই যে মামলাগুলো হয়েছে 10,000 জন, এটা হয়েছে ঠিক আছে। এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা 200-400 ম্যাক্সিমাম, বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে, এটাও আমাদের উচিত না। আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয়। 10,000 আসামি দিয়ে দিচ্ছেন, যারা ছিল আনসারের মধ্যে যারা লিড করছে তাদেরকে ধরবেন, যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকে ধরবেন, যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে, ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন। কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে, স্লোগান দিছে, আমি শুনছি টোটাল 20,000 ছিল। তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না, অপরাধী না। একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে ঘটনাটাকে মানে ঢেউটা নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন। সাধারণ কোনো আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে, সে তার কি বলা হয়েছে চাকরিটাকে জাতীয়করণের কারণে সে হয়তো ঢাকা শহর আসছিল, হয়তো পরিস্থিতি সবকিছু বোঝে নাই, তারা বলা হয়েছে তুমি আসো, এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো। কিন্তু এই যে এক দফাতে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি করবে, এটা হয়তো অনেকেই জানতো না। তো এই মামলাগুলোতে তাদেরকে যেন হয়রানি করা না হয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।